আজকে নন্দীপাড়ায় একটা শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি এবং এখানে যারা আমাদেরকে আরো সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আমাদের মঞ্চের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা উঠে পড়লেন কেন ভাই? অন্যজন তো ডিস্টার্ব হচ্ছে, তাহলে বুঝতে পারছেন না? তাহলে এদিকে ঢুকে আসবেন না, যারা বসে আছে তাদের না ডিস্টার্ব হয়। আম গাছের এখানে যারা আছে বসে পড়ুন তো, বসে পড়ুন। বাবু যে আছে মোবাইল নিয়ে আছে ওনাকে বসতে বলুন। বাবু বসে পড়ুন, পিছনে দেখতে অসুবিধা হচ্ছে। আজকের এই বস্ত্রদান অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অগণিত বাপ ভাইরা সাথে বাপ ভাইদের সাথে পাল্লা দিয়ে আজকে মায়েরাও কিন্তু প্রচুর পরিমাণে উপস্থিত হয়েছে। সেই মায়েদেরকেও ধন্যবাদ জানাই। প্রশাসনের কর্তাদেরকে, যাদের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের, যে বেড়াচাপা 1 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে পুষ্পা গ্যাংস্টারের সহযোগিতাতে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে, কার্যক্রম রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। তবে মনে হয় নামটা একটু চেঞ্জ করা দরকার, গ্যাংস্টার কথাটা উচিত না। যারা নামটা রেখেছেন নামটা চেঞ্জ করে দিতে বলবেন। পুষ্পা ঠিক আছে, আপনি নাম রাখতেই পারেন, কিন্তু তারপরেরটা উচিত না। যেটা আমি ফিরে আসি, আজকে আমরা উপস্থিত হয়েছি নন্দীপাড়াতে শীত বস্ত্র অনুষ্ঠান, বিতরণ অনুষ্ঠান। আমার পূর্বেকার বক্তারা অনেক কথা বলেছেন, কিন্তু আমি ওতে বেশি না গিয়ে সরাসরি আমি একটু সিস্টেমের কথাই আসতে চাই। আমরা যে সিস্টেমটা দ্বারা পরিচালিত হচ্ছি সেটার নাম গণতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, পুলিশ। এটা হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমরা চলছি। কিন্তু আপনারা বুকে হাত রেখে বলুন তো, সিস্টেম কি ঠিকঠাক চলছে? ঠিক সিস্টেম চলছে না। কারণ আজকে আপনাদের এখানে নিরাপত্তার জন্য দেখবেন সকাল থেকে অনেক পুলিশ কর্তা উপস্থিত হয়েছে, অনেক সিভিক ভলেন্টিয়ার উপস্থিত হয়েছে। আমি দুটো কথাই বলবো। প্রথম কথা, পুলিশ কর্তাদেরকে জিজ্ঞাসা করুন কতক্ষণ তারা ধীরে ডিউটি করে। সরকারি কর্মচারীদের 8 ঘন্টা ডিউটি, বা সবার ক্ষেত্রে 8 ঘন্টার বেশি ডিউটি করা যাবে না। ঐতিহাসিক মে দিবস ওই জন্য হয়েছিল, শ্রমিকরা লড়াই করে তাদের অধিকার নিয়েছিল। 8 ঘন্টার বেশি ডিউটি করতে পারবে না। যারা পুলিশের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা করে ডিউটি করাচ্ছে কে? এই সিস্টেম। এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার আছে না না একটু বলুন তো। যারা দরকার আছে হাত তুলে দেখান। পুলিশ আমাদের হাতটা তুলে রাখুন। পুলিশ আমাদের সামাজিক বন্ধু তো নাকি? সেই পুলিশকে 8 ঘন্টার বেশি যদি ডিউটি করায়, সিস্টেম চেঞ্জ করতে হবে কি হবে না? চেঞ্জ করতে হবে। আমি আজকে একটু সিস্টেমের নিয়ে বক্তব্য দেবো। শুনতে দাঁড়িয়েছেন তো নাকি? কে চোর আর কে ডাকাত জানতে বাকি আছে মায়েরা? সব জেনে গেছেন তো? চোর ডাকাত জেনে গেছে, এবার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, সিস্টেম জানতে হবে। আমাদের যে সিভিক ভলেন্টিয়াররা আছে, একটা কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ তারা করে না। একটা কনস্টেবল মাস গেলে 30-35 হাজার টাকা মাইনে পাচ্ছেন, একটা সিভিক ভলেন্টিয়ার 10,000 টাকা মাইনে পাচ্ছে। কেন পাবে? সিস্টেমের গন্ডগোল আছে বলি তাদের সাথে এই বৈষম্য হচ্ছে। এই সিস্টেম চেঞ্জ করতে হবে। কারণ সিভিক ভলেন্টিয়ার আপনার আমার বাড়ির ছেলে,
আপনার আমার বাড়ির পুত্র, কারো পিতা, কারো স্বামী, কারো ছেলে, কারো মেয়ে, এইটাই তো নাকি ভলেন্টিয়ারদের, সিভিক ভলেন্টিয়ারদের বাইরে নয়? তাহলে 2019 সালে আইনে বলা আছে সমকাজে সমবেতন দিতে হবে। একটা সিভিক ভলেন্টিয়ার যখন একটা কনস্টেবলের মতো কাজ করছে, তাহলে সমকাজ করছে, সমবেতন আজকে পাচ্ছে না। সিস্টেম দ্বারা আজকে সিভিক ভলেন্টিয়ার গুলোকে শোষণ করা হচ্ছে। তাই বন্ধুগণ, এই সিস্টেম আপনি আমি তৈরি করেছি, সংবিধান তৈরি আপনি আমি করেছি, সিস্টেমটাকে সঠিকভাবে চালানোর দায়িত্ব আপনার আমার মধ্যে পড়ছে। পশ্চিম বাংলার 10.5 কোটি মানুষ মিলে যদি সিস্টেমকে চালাতে যায়, সিস্টেম বেকল হয়ে যাবে। একটা মাইক্রোফোন, স্টেজে 20 জন আছে, সবাই ধরে টানাটানি করলে এটা থাকবে? এটা ভাঙচুর হয়ে যাবে। তাহলে কি হয়? একজন সঞ্চালক হিসাবে করে দেওয়া হয় বা একজন সভাপতি হিসাবে নির্ধারিত করে দেওয়া হয়, সেই সভাপতির হাতে মাইকটা তুলে দেওয়া হয়, সেই সভাপতির যথাযথ নিয়ম মেনে আমরা সেই সভাপতিকে কার পরে কার নাম কি ডাকতে হবে সেই লিস্টটা তুলে দিই, সভাপতি সেই নামটা ধরে বলে। ঠিক প্রতি 5 বছর ধরে পশ্চিম বাংলার 10.5 কোটি মানুষ, প্রায় 7.5 কোটি ভোটার সিস্টেমটাকে চালানোর জন্য একটা সরকারের হাতে তুলে দেয়। সেই সরকারকে আমরা কিভাবে চালাতে হবে তার রূপরেখা হিসাবে সংবিধানটাকে সামনে দাঁড় করিয়ে নিই। তার রূপরেখা হিসাবে আইন বিচার ব্যবস্থা কেমন ভাবে চলবে তার নির্দিষ্ট গাইডলাইন আমরা দিয়ে দিই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যে সরকার চালাচ্ছে সে সরকার চলছে না, সে সার্কাস চালু করছে। ফলে নির্দিষ্ট নিয়মের সে তোয়াক্কা করছে না। কেমন নিয়মের তোয়াক্কা করছে না? এই আমার পুলিশের যারা আছেন 8 ঘন্টার বেশি তাদেরকে ডিউটি করাচ্ছে, ভুল পথে চলছে। সিভিক ভলেন্টিয়ারদের আপনার সমকাজে সমবেতন দিচ্ছে না, এই অপশাসন গুলো চালাচ্ছে। তাই বন্ধুগণ, শুধু সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ বলে নয়, আপনাকে আমাকেও আজকে সিস্টেমের দ্বারাই শোষণ করা হচ্ছে। আপনারা যারা এখানে আছেন, কৃষি কাজের সাথে কারা যুক্ত একটু হাত তুলুন তো। ও বাবা, সবাই ম্যাক্সিমাম, সবাই ম্যাক্সিমাম কৃষি কাজের সাথে যুক্ত। দেখুন সিস্টেম আমাদের কি বলেছে। মা, আপনাদের ভাবতে হবে, আপনার হাতে 1000 টাকা দিচ্ছে, ভালো কথা, আমি 1000 টাকার বিরোধী নয়। আমি চাই আমার মা গুলোর হাতে 5000 টাকা করে মাসে দেয়া হোক। আমি চাই আপনাদের হাতে 5000 করে দেয়া হোক। পরিবর্তে রাষ্ট্র কিছু কাজ আপনাদের কাছ থেকে বুঝে নিই। কিন্তু 1000-এর বিরোধী আমি নয়, দিচ্ছে, ছাড়বেন না। কিন্তু প্রশ্ন, আপনার স্বামী আজকে কৃষি কাজের সাথে যুক্ত, কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু? আপনাদের জেনে রাখা দরকার সিস্টেম আপনাকে শোষণ কেমন করে করছে। আপনাদের মাসিক গড় আয় বিলো 8000, আপনাদের স্বামীরা আপনারা মাস গেলে 8000 টাকার নিচে ইনকাম করছে। কেন 8000 টাকার নিচে এত কম কেন ইনকাম হবে? আমরা যদি দেখি হরিয়ানার কৃষকরা পরিবার পিছু মাসে 22,000 টাকা ইনকাম করছে। জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় পরিবার পিছু 12,000 টাকার বেশি ইনকাম করছে। তাহলে আমাদের পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে 8,000 নিচে কেন ইনকাম করবে? আপনারা যদি একটু এগিয়ে যান, মেঘালয় রাজ্যে চলে যান, মেঘালয় রাজ্যের একটা কৃষক পরিবার মাস গেলে 30,000 টাকা ইনকাম করে। আপনি কেন 8,000 টাকার নিচে ইনকাম করবেন? তারাও কৃষক, আপনারাও কৃষক, তারাও চাষ করছে, আপনারাও চাষ করছেন। তারা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করছে, আপনি মাস গেলে 8,000-এর নিচে কেন ইনকাম করছেন? এখানেই তো সিস্টেমের গড়বড় আছে। আপনার ইনকাম বাড়াবে কি নওশাদ সিদ্দিকী? আমি রাস্তা বলে দিতে পারি। ইনকাম বাড়াবে সরকার। কিভাবে ইনকাম বাড়াবে আপনাদের আমি ধরিয়ে দিচ্ছি। স্বামীনাথন কমিশন কৃষকদের স্বার্থে এগ্রিকালচার রিলেটেড একটা কমিশন তৈরি হয়েছিল। স্বামীনাথন কমিশনে বলা হয়েছিল উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আপনাদের টাকাটা লুট হয়ে যাচ্ছে। সিস্টেম কিভাবে তার দালাল ছেড়ে আপনাদের ফসলের দামকে তারা লুট করে নিচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটা ফুলকপি লাগিয়েছেন, একটা বাঁধাকপি গাছ লাগিয়েছেন। ফুলকপি বা বাঁধাকপি পুরো যখন পরিষ্ট হয়, অর্থাৎ
খাওয়ার মতো যখন হয়, মার্কেটে বিক্রি করার টাইম পর্যন্ত ওই ফুলকপি বা বাঁধাকপিটাকে তৈরি করতে 3 টাকা খরচ পড়ছে, হয়তো মার্কেটে আপনি বিক্রি করছেন ক টাকায়? কত? 3.5 টাকা। সময়ও আসে 3 টাকার নিচেতে বিক্রি করতে হয়, ঠিক তো? কিন্তু স্বামীনাথন কমিশন কি বলছে? একটা ফুলকপি তৈরি করতে যদি 3 টাকা খরচ পড়ে, ওইটা কৃষক 9 টাকায় বিক্রি করবে। হচ্ছে আপনাদের, ওই জন্যই আপনাদের ইনকামটা কমে যাচ্ছে। কিভাবে 9 টাকা হচ্ছে? 3 টাকা যে খরচ, দাম খরচ হয়েছে 3 টাকা, যত খরচ হয়েছে তার লাভ। 3 টাকা খরচ করেছেন, 3 টাকা লাভ, আর 3 টাকা মেহনত, 9 টাকায় বিক্রি করতে বলছে। এটা কি হচ্ছে? যাতে আপনি 9 টাকায় বিক্রি করতে পারেন, যাতে আপনার স্বামীর মা ইনকাম বাড়ে কৃষক, তার জন্য আমি আপনি সবাই মিলে ভোট দিয়ে এগ্রিকালচার মিনিস্টার করলাম, ভোট দিয়ে কৃষি মন্ত্রী করলাম। কৃষি মন্ত্রীর কাজটাই এটা, বিভিন্ন রাজ্যের তথ্য নেবে, রাজ্যের বাইরের দেশের তথ্য নেবে। ওখানকার কৃষকরা BMW চেপে ঘুরছে, হরিয়ানার কৃষকরা, পাঞ্জাবের কৃষকরা অডি BMW গাড়ি নিয়ে ঘুরছে, আর আমার ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা সুসাইড করে নিচ্ছে। এটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য প্রতি 5 বছর আপনাকে সংবিধান সুযোগ দেয়, প্রতি 5 বছর আপনি কৃষি মন্ত্রী তৈরি করার সুযোগ পান, প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনি সিস্টেম তৈরি করার সুযোগ পান। কিন্তু দুর্ভাগ্য, যখন সিস্টেম তৈরি করার সময় এসে যায়, তখন মাথাতে আর কিছু থাকে না। আপনাদের বলি, আজকে মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 ইনকাম কি করে করছে? তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে, মধ্যিখানে দালাল ভুঁইফোরদের কোনো পাত্তা দিচ্ছে না। আপনি ইউরিয়া কিনবেন, আপনি সার কিনবেন, এমআরপি যেটা লেখা আছে তার থেকে কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু ওটা সিস্টেমের মধ্যে পড়ছে না। এমআরপি মতলব ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওর উপরে কেউ বিক্রি করতে পারবে না। যখনই বিক্রি হচ্ছে, সিস্টেমের দরকার ছিল, সরকারের দরকার ছিল যে বিক্রি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলের মধ্যে রাখা। 2-4টে যদি সার ব্যবসায়ীকে ধরে জেলের মধ্যে রাখতো, তাহলে ইউরিয়া সারের দাম আর এমআরপির বাইরে বিক্রি করার সাহস দেখাতে পারতো না। এই জেলের মধ্যে রাখার দায়িত্ব কার? এগ্রিকালচার মিনিস্টারের। এই নির্দেশনা দেওয়ার দরকার কার? আপনার ভোটে যিনি কৃষি মন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার ভোটে কৃষি মন্ত্রী হয়ে গেল, আপনাদের কথা সে ভাবলো না। তাই সময় এসেছে আপনাকে ভাবতে হবে, আমি কৃষক, আমার উৎপাদিত ফসলের যদি আমি 3 গুণ দাম পেতে চাই, আমি দিনের শেষে, মাসের শেষে যদি অন্তত কাশ্মীরের কৃষকের মতো 12,000 টাকা ইনকাম করতে পারি, অন্তত তামিলনাড়ুর কৃষকের মতো, কেরলের কৃষকের মতো, কর্ণাটকের কৃষকের মতো 15,000 22,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার সিস্টেমকে বদল করতে হবে, নতুন সরকার আনতে হবে, নতুন কৃষি মন্ত্রী আনতে হবে, যে আমার উৎপাদিত ফসলের দাম দিতে পারে। আমি আজকে এই ধরনের একটু বক্তব্য দিতে চাই, কারো অসুবিধা হবে না? আপনারা শুনতে চান? এই বক্তব্য আমি একটু দিতে চাইছি আজকে, কারণ চোর ডাকাত ওই তো এখন বড় নেতা, বড় শাসছে, কদিন আগে চাল চুরির অপরাধে জেল থেকে আসলো, তাই তো নাকি গো? মন্ত্রী সমেত একদম। চোর ডাকাত আর কাউকে বলতে লাগবে না। তো চোর ডাকাতদের পরিবর্তে আপনি কি আনতে চাইছেন? আনতে যায় না সেটাও জানেন। আপনারা এখানকার কৃষকরা মাস গেলে 8,000 নিচে ইনকাম করেন। আমি বলে দিচ্ছি আপনাদের, মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে এখানকার কৃষকরা পরিবার পিছু। তাহলে এইটা কিন্তু 24,000 টাকা ইনকাম হতো। টাকা কম করে 24,000 টাকা ইনকাম হতো যদি স্বামীনাথন কমিশনের সুপারিশটা মানত, উৎপাদিত ফসলের 3 গুণ দাম যদি দিত। আমি উদাহরণ দিচ্ছি, আজকে আপনি একটা ফুলকপি 3 টাকায় বিক্রি করছেন বা 3.5 টাকায়, ওই ফুলকপিটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আপনার? 3 টাকা কম করে। তাহলে ওইটা যদি কমিশনের সুপারিশ বলছে 9 টাকায় বিক্রি, 3 টাকায় বিক্রি করেছেন, 8,000 টাকা ইনকাম হচ্ছে। 9 টাকায় বিক্রি হলে তাহলে 3 আসছে 24,000 টাকা ইনকাম হতো কি হতো না? তো এই ইনকাম করার সিস্টেমটা কে আনবে? সরকার। সরকারকে কে নিয়ে এসেছে? আপনি।
দোষটা আপনার, দোষ আপনার। আপনি সরকারকে নিয়েছেন, সরকার আপনার ক্ষতি করছে। প্রতি 5 বছর ছাড়া ছাড়া নতুন সরকারকে আনার সুযোগ সংবিধান আপনাকে আমাকে দিয়েছে। তাহলে আপনি আমি যদি সঠিক সরকারকে নিয়ে আসতে পারি, আপনি আমি যদি একটা সঠিক লোককে কৃষিমন্ত্রী করি, সে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কি বলবে? আইনসভার মধ্যে দাঁড়িয়ে নির্দেশনা দেবে, আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি কোন সারের দোকানে এমআরপির উপরে কোনো রেট নেওয়া যাবে না। যদি কোনো সারওয়ালা এমআরপির উপরে রেট নাই, তাকে ধরে জেলের মধ্যে রাখা হবে। তাহলে আপনারা বলুন, যেটা খরচ হয়ে যাচ্ছে সেটা বাঁচবে। এইরকম করতে করতে আপনাদের ইনকামটা বাড়বে। কোনো জায়গায় রেট পাবে, কোনো জায়গায় রেট বেশি নিয়ে নিচ্ছে, সেটা কমাবে। আসা যাক হেলথের ব্যাপারে। আপনাদের হাতে তো 700 কার্ড ধরিয়ে দিয়েছে। 700 কার্ড নিয়ে কি হচ্ছে, কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে আপনারা ভালো করে জানেন। আপনারা জানেন তো, এখন 700 কার্ড ধরিয়ে দিয়ে কি করছে? টাকা লুট হচ্ছে। 700 কার্ডের আমার প্রয়োজন নয়। সংবিধানে ভারতের প্রত্যেকটা নাগরিকের কথা উল্লেখ আছে। মৌলিক কর্তব্য, মৌলিক দায়িত্বের কথা, মৌলিক কর্তব্যের কথা, মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আমি অসুস্থ হয়েছি, আমার একটা মা অসুস্থ হয়েছে, আমার একটা বাপ অসুস্থ হয়েছে, একে চিকিৎসা পরিষেবা দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা করছে না। দুটো ব্যর্থ সরকার চলছে। একটা কেন্দ্রের বিজেপি সরকার, আর একটা রাজ্যের তৃণমূলের সরকার। এই দুই সরকার আমাদের হাতে দুটো কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন আয়ুষ্মান ভারত, তো আর একজন ধরিয়ে দিচ্ছে আপনার 700 কার্ড। ধরিয়ে দিতে দায়িত্ব থেকে সে নিস্তার পেয়ে যাচ্ছে। আপনারা জেনে রাখুন, 700 কার্ডের আমি যতটুকু খবর পেয়েছি, যদি আমি ভুল বলি ঠিক করে দেবেন, আমি ঠিকটা তাহলে নিয়ে চলবো। হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভেঙেছে, পা ভেঙেছে, 1 মাসে একটা অপারেশন 700 কার্ডের মাধ্যমে হবে, দুটো অপারেশন হবে না, লাইফ তো তার শেষ। কিন্তু আমার তো দরকার নয় 700 কার্ডের। আমার চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়েছে। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সরকারকে আমাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। সেটা দিচ্ছে না। দিচ্ছে না কে? সরকার, মানে সিস্টেম। উল্টে 700 কার্ড হাতে ধরিয়ে দিয়েছে। তাতে কতটা উপকৃত হচ্ছেন আপনারা ভালো করেই জানেন। কিন্তু আমি আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সরকারে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি 700 কার্ডের প্রয়োজন হবে না। মানুষের চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা, কলকাতার পিজি হসপিটালের মতো চিকিৎসা, কলকাতা আরজি করের মতো চিকিৎসা, চিত্তরঞ্জনের মতো চিকিৎসা, মেডিকেলের মতো চিকিৎসা ব্যবস্থা, কলকাতার এই সরকারি স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেব। জেলার মানুষ জেলা থেকেই পরিষেবা পাবে। আপনারা শুনলে অবাক হবেন। এখন পর্যন্ত, এখন না, গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় তথ্য দিয়েছে সরকার, 11,000 কোটি টাকা 700 কার্ডে খরচ হয়েছে। কতটা এঘাট ওঘাট করে সঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সে আমি বলতে পারছি না, কিন্তু 11,000 কোটি টাকার চিকিৎসা পরিষেবা আপনারা নিয়েছেন 700 কার্ডের মাধ্যমে। এবার বলুন, ওই 11,000 কোটি টাকা যদি থাকতো, 11টা এইমস তৈরি হতো। ওই 11,000 কোটি টাকা থাকলে 11টা আরজি কর তৈরি হতো। ওই 11,000 কোটি টাকা যদি সঠিকভাবে লাগাতো, তাহলে 11টা পিজি হসপিটাল তৈরি হতো। 11টা জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে লাগতো না। যে যার জেলা থেকেই সেখান থেকেই পরিষেবা পেত। কিন্তু অপদার্থ সরকার, খোঁজ নিয়ে দেখুন ওই 11,000-এর মধ্যে কত হাজার এই ঘাট ওঘাট গিয়ে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে। বুঝতে পারছেন কি বলছি? আর আপনারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। আমার সকালে একটা রক্তদান শিবির ছিল আমলিয়াতে, ওখানে বক্তব্য একজন দিচ্ছিলেন আমাদের, তিনি দিয়ে বলছেন কেউ অসুস্থ হলে আর বারাসাত মেডিকেলে যায় না, ওখানে একটা প্রাইভেট হসপিটালের নাম বললো ওখানে চলে যায়।
বুঝতে পারছেন কি বলছি? তাহলে আপনারা অসুস্থ, আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? কার গো? 2021 সালে যাকে ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন, তার দায়িত্ব। এটা আমি জোর করে চাপিয়ে দিয়ে যাচ্ছি না, সংবিধান বলছে সরকারের দায়িত্ব। মা একটা সন্তান প্রসবের সময় হয়েছে, সন্তানটা প্রসব করতে গেলে প্রসবের এখন বাজে রেট হচ্ছে, যদি সিজার করে 25,000, নর্মাল হলে নাকি 15,000। কেন খরচ করবে মা? সরকারের দায়িত্ব হচ্ছে বিনামূল্যে এই সন্তান প্রসবের ব্যবস্থাটা করে দেওয়া। আপনাকে 1,000 দিচ্ছে মাসে, কিন্তু আপনার ছেলেটার যখন অসুস্থ, চিকিৎসা পরিষেবা নিতে চাইছেন, সেটা দিচ্ছে না। হসপিটালে গেলেন, পাচ্ছেন না, বেসরকারি হসপিটালে গিয়ে 12,000 15,000 বিল হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। স্বাস্থ্য সাথী কার্ড পরে হবে, সেই আপনার কি বলে লক্ষ্মীর ভান্ডার পরে হবে। 1000-1200 নিয়ে প্রশ্ন নয় যে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে স্বাস্থ্য পরিষেবা পাবো, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, আওয়াজ আমাদেরকে তুলতে হবে। এটা সরকারের কাজ। ভুল স্বাস্থ্যমন্ত্রীকে আপনারা বসিয়েছেন। এবছরে পশ্চিমবাংলা সরকারের স্বাস্থ্য খাতের বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। পশ্চিমবাংলায় 10.5 কোটি মানুষ আছে, 10.5 কোটি মানুষ আমরা পশ্চিমবাংলায় আছি, আর বাজেট 25,000 কোটি টাকা। তারপরেও আমাকে ঔষধ কেন কিনে খেতে হবে ভাই? আমাকে এখনো আমার এক্সরে করার দরকার, আমার কি বলে রক্ত পরীক্ষা করার দরকার, আমার ট্রিটমেন্ট নেওয়া দরকার। এখনো কেন আমাকে টাকা খরচ করতে হবে ভাই? হচ্ছে আমরা কি খরচ করছি তো নাকি? যদি 25,000 কোটি টাকা, ওটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না, ওটা আপনার আমার মেহনতের টাকা, ট্যাক্সের টাকা থেকে 25,000 কোটি টাকা হেলথ বাজেটের জন্য বরাদ্দ হয়েছে। টাকাগুলো যাচ্ছে কোথায়? ওই টাকাটাই গা ডোকাট করতে করতে কোন একটা ঘাটে পৌঁছে যাচ্ছে। আর যাকে আপনারা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন, যাকে ভোট দিয়ে যাদেরকে সরকারে নিয়ে এসেছেন, আপনি চেয়েছিলেন আপনার ভালো হবে, সরকার এসে বরঞ্চ আপনার পকেটটা কাটছে। তাই 2026 সাল আসছে, শপথ নিন আগামী দিনে এমন সরকার নিয়ে আসবো যে সরকার আমার দুয়ারে স্বাস্থ্য পরিষেবাটা দেবে। আমার জেলার মানুষ, আমি জেলাতেই স্বাস্থ্য পরিষেবা পাবো, এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনারা এখানে অনেক মানুষজন আছেন, মায়েরা বিশাল অঙ্কে আজকে এসেছেন। সন্ধ্যের পরে বাড়ি যাবেন, সন্ধ্যের সময় শেষ করে দেবো তো, বাড়ি যাবেন, মায়েদের বলবে এটা বিশেষ করে। মায়েরা শুনছেন তো? ওইদিকে বুঝতে পারছেন কথা? ক্লিয়ার যাচ্ছে তো নাকি? মায়েরা আওয়াজ ঠিকঠাক যাচ্ছে? সন্ধ্যের পরে বাড়ি যাবেন, আপনার বাচ্চাগুলো তো স্কুলে পড়ে, 3, 4, 5, 6 পড়ে তো বাচ্চাগুলো। আমি স্পেশাল মায়েদের বলছি, 1000 টাকা মাসে নিচ্ছেন, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা যে হাতে মমতা ব্যানার্জি আপনার হাতে 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার ছেলের ভবিষ্যৎটাকে কিন্তু টিপে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রমাণ আজকে বাড়িতে গিয়ে নেবেন। বাড়ি যান, সন্ধ্যার পরে বাচ্চাটাকে ডাকুন, পেনটার খাতাটা দিন। ক্লাস 5, 6 এর বাচ্চা, তাকে বলুন তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, আর ঠিকানা ইংলিশে লিখে দিতে বলুন। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তো? বা কোনো বিষয়ে একটা বড় কিছু লিখার ব্যাপার না, এই জিনিস তো, এটা লিখে দিতে বলুন। 100টা বাচ্চাকে দেখবেন 90টা বাচ্চা ফেল করবে। ক্লাস 3, 4 এর বাচ্চাদের ডাকুন, অঙ্কের বইটা নিন, পেনটা খাতাটা দিয়ে বলুন অনুশীলন 1 অনুশীলনের অঙ্কটা করতে বলুন, দেখবেন 90টা বাচ্চা ফেল করবে। ক্ষতি কার হচ্ছে? আপনার বাচ্চার হচ্ছে ক্ষতি, আপনার বাচ্চার হচ্ছে। কিন্তু মাসের লক্ষ্মীর ভান্ডার নিয়মিত আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। মমতা ব্যানার্জি এটাই চক্রান্ত। কারণ আজকে আপনার বাচ্চারা যদি পড়াশোনা করে, শিক্ষিত যদি হয়ে যায়, মারামারি করবে না, বুথ দখল করতে যাবে না, হিংসা করবে না, হই হই করবে না, নিজের ভালোটা বুঝতে শিখবে যে কাউকে মারতে যাচ্ছি 307 হলে অ্যাটেম্পট টু মার্ডার, আর যদি মরে যায় 302 যদি খেয়ে যায়, জেলের বাইরে আর বার হতে পারবো না, সারাটা জীবন আমরা জেলে থাকতে হবে। পড়াশোনা করলে এটা জানবে তো।
তাহলে মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে মারপিটটা কে করবে? তার ছেলেপুলের হয়ে ভোটের জন্য বুথ দখলটা কে করবে? তার ছেলেপুলের হয়ে ভোটের বুথ দখল করার জন্য আপনার ছেলেটাকে মমতা ব্যানার্জি ইচ্ছা করে ধ্বংস করছে। তাই মায়েদের বাপেদের বলবো, আওয়াজ তুলুন। 1000 1500 1200 পরে হবে, স্কুলের টিচার দাও। আর যে স্কুলগুলো আছে খোঁজ নিয়ে দেখুন, গার্জেন গুলো একবার চলে যাবেন স্কুলে গিয়ে, বাচ্চারা যে টয়লেট করে একবার আপনারা ঢুকবেন। মহিলাদের গুলো মায়েরা ঢুকবেন, ছেলেদের গুলো বালকের বিভাগগুলো আপনারা ঢুকবেন, একবার দেখে আসবেন। আমি তথ্য দিয়ে বলছি, আমি ভুল কথা বলবো না, এটা ভালো করে জানেন। মিথ্যা কথা বলে হাততালি কুড়াবো এই কাজ আমি করি না, বরঞ্চ আমি দিতে কথা বলার চেষ্টা করি, যাতে গায়ে বেশি করে লাগে, একটু যদি ঘোর কাটে। চলে যাবেন। কালকে কি বার? কালকে বুধবার তো নাকি? হ্যালো হ্যালো, কালকে কি বার? কালকে বুধবার। স্কুলে চলে যাবেন। স্কুলে গিয়ে মায়েদের বলছি গিয়ে খোঁজ নিন, যেই বাথরুমটাই যায় আপনার এই বাচ্চা মেয়েটি স্কুলে গিয়ে তার দুরবস্থাটা দেখে আসুন। আপনি গিয়ে দেখুন, আপনার মেয়েটাকে 1000 টাকা দিচ্ছে মাসে, খুব ভালো লাগছে। একবার গিয়ে দেখে আসুন আপনার যে বাচ্চাটা বাথরুম স্কুলে যায়। স্কুলে তো পড়াশোনা হচ্ছে না, অন্তত যেখানে যায় সেখানে হাইজিন সিস্টেম কি আছে? যাচ্ছে চায় হয়ে গেছে, কিছুদিন পরে দেখবেন ওই বাচ্চাটির রোগে হয়েছে। ওই বাচ্চাটির যখন আবার রোগে সুস্থ করতে গেলে সরকারি হসপিটালে গেলে পাচ্ছেন না, আবার আপনার 15-20 হাজার বেরিয়ে যাচ্ছে। তাহলে আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে না? এই সিস্টেমটা ঠিক রাখার কে রাখবে? সরকার। এই সিস্টেমটা ঠিক রাখার জন্য আপনারা এই 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে একটা মাস্টার রেখেছেন, মন্ত্রী রেখেছেন। আপনাদেরকে 1000 টাকা দিচ্ছ তো, কিন্তু আপনারা এত বড়, আপনি 1000 টাকা পাচ্ছেন ভাবছেন আপনাকে দয়া করছে। দয়া নয়, আপনারা 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে একটা মন্ত্রীকে রেখেছেন। আপনারা নিজেরাই বুঝতে পারেন না। আপনারা 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে যে মন্ত্রীকে রেখেছেন, তার কাজ কি? মিনিস্টারের কাজ কি? এইগুলো তো ঠিক করা। 42,000 কোটি টাকা। গুগল আছে তো, সার্চ করে দেখুন। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন প্রায় মিলিয়ে 42,000 কোটি টাকা এক বছরে। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশনের বাজেট। তাহলে 42,000 কোটি টাকা এক বছরের স্কুলের বাজেট। আপনার এলাকার প্রাইমারি স্কুল, আপনার এলাকার হাই স্কুল, সেই স্কুলের টয়লেটটা একটু ক্লিন থাকবে না? টাকাটা কোথায় যাচ্ছে? কোন অপদার্থটাকে শিক্ষামন্ত্রী করে আপনারা বসিয়েছেন? ওই অপদার্থকে বসিয়েছেন বলেই আপনার বাচ্চারা যেখানে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পড়ার পরিবেশ তো ধ্বংস করে দিয়েছে। টয়লেট যাচ্ছে, সেটাকে রোগ নিয়ে বাড়ি ফিরছে। আপনাকে আমাকে আগামী দিনে শিক্ষামন্ত্রী তৈরি করতে হবে। ভাবতে পেরেছেন? 42,000 কোটি টাকা। এখানে যদি 100 টাকা নোট দেওয়া হয়, সবাই মিলে সারা জীবন গুলো শেষ হবে না। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। কাদের টাকা? মমতা ব্যানার্জি কি ট্যাক্সেল আছে নাকি? মমতা ব্যানার্জির টাকা? আপনার আমার ট্যাক্সের টাকা, করের টাকা এক জায়গায় হচ্ছে, ওটা থেকে কাজ হচ্ছে। তাহলে বলুন, আপনারা ভুল মন্ত্রীকে বসিয়েছেন বলে তো আজকে এই দুরবস্থা। সিস্টেমটা ভুল চলছে। আপনারা যারা মুসলমান সমাজের মানুষ আছেন, মায়েদের বলবো, 1000 টাকা দিচ্ছে ঠিক কথা, আপনার ছেলে আর ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তার রাস্তা বন্ধ করেছে। এক স্কুল বন্ধ হচ্ছে, এখানে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা হচ্ছে। যখন আপনার ছেলে করতে যাবে, পিএইচডি করতে যাবে, এমফিল করতে যাবে, পোস্টডক করতে যাবে, তখন ওবিসির যে সংরক্ষণটা ছিল সেটাও মমতা ব্যানার্জি শুধু নামকা অবস্থায় ওবিসি সার্টিফিকেট রেখেছে, তার কোনো কার্যকারী আর হবে না। এই মমতা ব্যানার্জির আমলই হচ্ছে। ঠিক কি ধরনের সার্টিফিকেট কেমন জানেন? কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে মেসি এসেছিল জানেন তো? হ্যাঁ, টিকিট কেটে যারা ঢুকেছে তারা মেসিকে দেখতে পেয়েছে, কিন্তু তা সবার হাতে বৈধ টিকিট ছিল তো। কি গো, ওই বৈধ টিকিট থাকার পরেও মেসিকে যেমন দেখতে পেল না, আপনার বাড়িতে ওবিসি সার্টিফিকেট থাকার ফলেও ওই ওবিসি সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না। মমতা ব্যানার্জি এটা করেছে। তাহলে বিসিডব্লিউ ডিপার্টমেন্টাল মিনিস্টার আপনি বানাচ্ছেন। তাহলে আপনি যাকে ভোট দিয়ে বানালেন, আপনার ছিল যে 10% জায়গায় 12% কিভাবে হবে? তা
তার পরিবর্তে আপনাকে ধ্বংস করে দিল। যাকে ভোট দিয়ে আপনি জেতালেন, যাকে ভোট দিয়ে আপনি মন্ত্রী বানালেন, সে আপনার ভালো থেকে আপনার খারাপটা করে দিচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গাটা বন্ধ করে দিচ্ছে। চাকরি সরকারি এমনি তো পেত না, যে আপনার ওবিসি কোটায় কিছু পেত সেখানে এবার ধ্বংস করে দিচ্ছে। কদিন আগেই কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মনে হচ্ছে, আমি মনে পড়ছি না, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মনে হচ্ছে, তো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে। ওবিসি থাকলেও ওবিসি থেকে একটাও মুসলমান নিয়োগ হয়নি। মানে ওই মেসিকে দেখার মতো টিকিট আছে হাতে, স্টেডিয়ামেও পৌঁছে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। তো এই হচ্ছে এখানে আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে, মমতা ওই করেছে, মমতা সেই করেছে, মমতা ওই করেছে। কাজের কাজ সরকারি চাকরিতে কটা মুসলমান সুযোগ পেল, কটা দলিত সুযোগ পেল, কটা আদিবাসী সুযোগ পেল, কটা পিছড়া বর্গের হিন্দু সুযোগ পেল, কটা নমশূদ্র সুযোগ পেল, কটা পারই সম্প্রদায়ের মানুষ সুযোগ পেল, কটা মতুয়া সমাজের মানুষ সুযোগ পেল, সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সিস্টেমের দোষী, সিস্টেমের শিকার আপনারা হয়ে যাচ্ছেন। কেমন সিস্টেমের শিকার হচ্ছেন? ওয়াকাফ নিয়ে। আমার মনে হয় এটা শুনতে আপনাদের খারাপ লাগছে নাকি বলুন তো? আমি তো শেষ করে দেবো। আমি তো ঠিক আমার একটু ইচ্ছে হলো আমি এই ধরনের আজকে বক্তব্য দিই, শব্দ বক্তব্য দিই, জানা দরকার নেই আপনাদের। সংবিধান আপনার হাতে সব থেকে বড় পাওয়ারফুল অস্ত্রটা দিয়েছে। অস্ত্রটা হচ্ছে আর্টিকেল 326। আর্টিকেল 326 সংবিধান সব থেকে পাওয়ারফুল অস্ত্র আপনার হাতে তুলে দিয়েছে, ভোটদানের স্বাধীনতা। আজকে এসআইআর এর খসড়া ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। আজকে হই হই করার কোনো ব্যাপার নয়। আজকে যাদের নাম বাদ পড়েছে জানেন তারা কারা? যারা হচ্ছে অ্যাবসেন্ট, যারা শিফটেড, আর যারা ডিলিটেড। এই তিন ক্যাটাগরির নাম বাদ পড়েছে। এরপরে কি হবে আমি আপনাদের বলে দিই, নোটিশ করে ডাকতে পারে। তবে আপনারা নিশ্চিন্তে থাকবেন, কারো নোটিশ করে ডাকলে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। এরা এখানে আছে, এদের সাথে যোগাযোগ করবেন। আপনারা একা নোটিশের জবাব দিতে যাবেন না, এরা যাবে আপনাদের সাথে নোটিশের জবাব দিতে। একথা আপনাদের বলে যাই, যদি এই নোটিশের জবাব দিতে গেলে আইনি মারপ্যাচের প্রয়োজন হয়, আইনি সহায়তার প্রয়োজন হয়, আমি এখানে বেলা চাপাই দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি, একজন মানুষ কেন 1000 মানুষের যদি আইনি সহায়তা দরকার লাগে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন বিনা মূল্যে আপনাদের আইনি সহায়তা দেবে আর্টিকেল 326 কে বাঁচানোর জন্য। ভয় পাওয়ার দরকার নেই। সংবিধান আমাকে আপনাকে অধিকার দিয়েছে, ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে ভোটদানের স্বাধীনতা আছে। এবার মাস্টার মশাই যদি আমার স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে কি হবে না? নেবে কে? ভাইজান নেবে কে? আপনাদের বড় ভাইজানের নামটা একটু বলুন তো, জোরে বলুন, ওই মাথা থেকে একদম শেষ থেকে জোরে বলুন। বড় ভাইজানের নামটা কি? আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে যে আমি যেভাবে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করে মামলা লড়াই করছি, যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছি, সিএএ থেকে মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে সেই আটকানোর জন্য যেভাবে লড়াই করছি সুপ্রিম কোর্টে, আপনাদের বড় ভাইজান আমাকে জানিয়ে দিয়েছে পশ্চিম বাংলার একজন বৈধ ভোটারের নাম না বাদ যায়। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক রাজ্যের মানুষ, তার পাশে খামচিহ্ন দাঁড়াবে, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের বড় ভাইজান আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভয় পাওয়ার কোনো জায়গা নয়। কাগজ আছে, এই গণনা ফর্ম একটা জমা করেছেন আর একটা কপি আপনার হাতে আছে, আছে তো? সেটা শুধু একটু যত্ন করে রাখুন, বাকি সবার বাড়ি কাগজ আছে। আচ্ছা 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, আপনারা কেউ জানতাম? বলেন, আমি জানতাম না। তখন দরকার হয়েছে খুঁজে সবাই পেয়েছি কি পাইনি? সবাই তো খুঁজে বার করেছি।
তাহলে ভয় পাওয়ার দরকার নেই, সব কাগজ রেডি আছে, একটু খুঁজে বার করতে হবে। খুঁজে বার করতে যদি আইনি সহায়তা লাগে, উকিলের যদি প্রয়োজন হয়, আপনাদের 5টা পয়সা খরচ করতে হবে না, আমাদের নেতৃত্বরা গাঁটের টাকা দিয়ে আপনাদের পরিষেবা দেবে, নিশ্চিত থাকুন। আর বলে রাখছি, যদি আপনার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়, নেতৃত্বদেরকেও তখন আর টাকা দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের বড় ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে, একজন ভোটারের নাম যদি বাদ যায়, তার জন্য আইনি লড়াই করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট নওশাদ সিদ্দিকী ধরবে আপনাদের জন্য। অলরেডি আপনারা জানিয়ে রাখি, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, দেখার কোনো দরকার নয়। কারো যদি আর্টিকেল 326 কে ভায়োলেট করে, তার জন্য আইনি লড়াই, কেউ লড়ুক আর নাই লড়ুক, আইএসএফ তার জন্য লড়াই করবে। ভয় আপনারা পাবেন না, ভয় দেখানো হচ্ছে। যারা কাগজ চাইছে তারা বলছে কাগজ দেখাতে পারবে না। আপনি আমি কার উত্তরসূরি ভাই? বিনয় বাদল দীনেশের নয়, আশফাকুল্লাহ নয়, বেগম হজরত মহলের নয়, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈর নয়, আপনার মাতঙ্গিনী হাজরা নয়, প্রীতিলতা ওয়াদ্দেদার নয়, ফুরফুরার পীর আবু বকরের আমরা তো আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আমরা তো উত্তরসূরি নাকি? আমাদের কাছে কাগজ চাইছো? আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী ছিল। আমরা কাদের? আমাদের পূর্বপুরুষ কারা? গান্ধীজি, নেতাজি। আমাদের কাছে ওরা কাগজ চাইছে। সেই সময় যারা ব্রিটিশদের দালালি করেছিল, ব্রিটিশদের তারা জুতো চাটা ছিল, তারা নাকি আমাদের কাছে কাগজ চাইছে। তাদেরকে আমি বলে দিতে চাই, 1952 সালের কাগজের ব্যবস্থা করা হোক, আমরা দিবার জন্য প্রস্তুত আছি। 1952 সালে প্রথম ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটিং সিস্টেম এসেছিল, আপনার আমার পূর্বপুরুষরা ভোট দিয়েছিল, ওই কাগজ আমরা বার করতে রাজি আছি। চলো চ্যালেঞ্জে চলে আসো। ভয় দেখানো হচ্ছে, আর সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে যাচ্ছে। এসআইআর করতে দেবো না বলেছিল, খেয়াল আছে? প্রায় 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি। আপনারা জেনে রাখুন, এই সিস্টেমটা কেন চেঞ্জ করতে বলছি। বলছে এসআইআর করতে দেব না, এসআইআর করার জন্য প্রায় 300 কোটি টাকা কে দিয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন। বলেছে এসআইআর করতে দেব না, আগে নিজে ফর্মটা নিয়ে